হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে। আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে গল্প করব, সিনেমাটার নাম লুসিফার পার্ট 2। লুসিফার পার্ট 2 মালায়ালাম সিনেমা লুসিফারের সিকুয়াল। লুসিফার পার্ট 1 মালায়ালাম ইন্ডাস্ট্রিতে একটা ব্যবসা সফল এবং প্রশংসিত সিনেমা। ডিরেকশন, অভিনয় সব দিক থেকেই লুসিফার পার্ট 1 প্রশংসিত ছিল। তবে লুসিফার পার্ট 2 রিভিউ এবং লুসিফার পার্ট 2 সিনেমাটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই কিন্তু লুসিফার 1 সম্বন্ধে কিছুটা আইডিয়া থাকতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, লুসিফার পার্ট 2 দেখার আগে লুসিফার পার্ট 1 অবশ্যই তোমরা দেখে নেবে। লুসিফার পার্ট 1 দেখার জন্য তোমাদেরকে পয়সা খরচ করতে হবে না, সিনেমাটা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল। পার্ট 2 শুরু করার আগে পার্ট 1 এর সামান্য কিছু ঘটনা আমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে পার্ট 2 কন্টিনিউশনটা খুব একটা ভালোভাবে বোঝা যাবে না। পার্ট 1 এ আমরা দেখেছি স্টেফেন অর্থাৎ মোহনলালের পালক পিতা পি.কে. রামদাসের মৃত্যুর পরে তার ছেলে যতীন দাস IUF পার্টির তরফ থেকে বেশিরভাগ MLA সাপোর্ট নিয়ে সে কেরালার মুখ্যমন্ত্রী হয়েছে। আর এই সব কিছুর পেছনে সব থেকে বেশি ভূমিকা যার ছিল সে হচ্ছে স্টেফেন। যতীন দাস যখন কেরালার মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে তারপরেই স্টেফেন ইন্ডিয়া ছেড়ে বাইরের দেশে চলে যায়। কেরালাতে যতীন দাসের সাথে রয়ে যায় তার বোন প্রিয়া এবং জাহ্নবী। আর এই ঘটনার 5 বছর কেটে গেছে, এরপরে লুসিফার 2 এর কাহিনী শুরু হয়। লুসিফার 2 এর কাহিনীও সে কেরালার পলিটিক্স থেকেই শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই যতীন দাস মুখ্যমন্ত্রী হওয়ার পরে সমস্ত ডিসিশন সে নিজের মতো নিতে থাকে। অ্যাকচুয়ালি তার বাবার সৃষ্টি করা পার্টিকে সে নিজের পৈতৃক সম্পত্তি ভাবতে শুরু করে, আর যার ফলে তার নিজের পার্টিরই বেশিরভাগ কর্মকর্তা তার এগেনস্টে চলে যায়, আর তার পাশাপাশি বিরোধী দল তো রয়েছেই। যতীন দাস খুব ভালোভাবেই বুঝতে পারে যে নিজের পার্টির মধ্যে এবং স্টেট লেভেলে জনগণের কাছে তার জনপ্রিয়তা দিন দিন কমে আসছে। যতীন তখন খুব বুদ্ধি করেই তার এই জনপ্রিয়তা কমে যাওয়ার ব্যাপারটাকে এনক্যাশ করার প্ল্যান করে। একটা বিশাল জনসভায় সে সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করে নেয় যে তার পার্টি এবং তার পার্টির কর্মকর্তারা ব্যর্থ হয়েছে কেরালার মানুষের উন্নতি করতে, এবং সেই জন্য সমস্ত দায়িত্ব তার এবং তার পার্টির। কিন্তু সে এখনো কেরালার মানুষের উন্নতির জন্য কাজ করতে চায়, তার একটা অনেস্ট ইন্টেনশন রয়েছে। এই জন্যে সে IUF পার্টির থেকে বেরিয়ে এসে নতুন পার্টি গঠন করে এবং সেই নতুন পার্টির নাম দেয় নিউ IUF PKR। PKR অর্থাৎ তার বাবার নামটাকে সে তার সাথে অ্যাড করে রাখে, এবং এই জনসভায় দাঁড়িয়েই সে ডিক্লেয়ার করে একজন বিশাল বড় বিজনেসম্যান যার নাম কিনা বজরঙ্গী বাবা, তার সাথে টাই আপ করবে এবং সেই মঞ্চে সে বজরঙ্গী বাবাকে ডেকে আনে। বজরঙ্গী বাবার সাথে হাত মিলিয়ে সে ঘোষণা করে যে কেরালার মানুষের উন্নতির জন্য, কেরালার স্টেটের উন্নতির জন্য বজরঙ্গী বাবা তাকে সমস্ত রকমের আর্থিক সাহায্য করবে। লুসিফার 1 যারা দেখেছে তাদের নিশ্চয়ই মনে আছে, লুসিফারে গোবর্ধন নামে একজন নিউজ রিপোর্টারের একটা ক্যারেক্টার ছিল। স্টেফেনও ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করতো, এমনকি রাজনৈতিক মহলে যে সমস্ত আপ ডাউন হতো সেই সমস্ত খবর স্টেফেন অনেস্টলি গোবর্ধনকে দিয়ে দিত। ফিরে আসি মূল গল্পে। যতীন দাসের সাথে যখন বজরঙ্গী বাবার একটা টাই আপ হয়ে যায়, নিউজ রিপোর্টার গোবর্ধন তখন ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে দেখে না, কারণ অ্যাজ এ অনেস্ট রিপোর্টার সে খুব ভালোভাবে জানতো যে বজরঙ্গী বাবার যে সমস্ত বিজনেস এবং কার্যকলাপ রয়েছে তার সবকিছু ইললিগাল। তখন সে একটা ভিডিও পাবলিশ করে ইউটিউবে, এবং সে ওপেনলি সেই ভিডিওর মাধ্যমে স্টেফেনকে আহ্বান জানায় এবং সেই স্টেফেনের উদ্দেশ্যে বলে কেরালা, যেটা কিনা তোমার জন্মভূমি, যেখানে তোমার ভগবান অর্থাৎ PKR থাকতো, সেই কেরালা খুব শীঘ্রই বিপদে পড়তে যাচ্ছে। কেরালার মানুষদেরকে অদূর ভবিষ্যতে তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করেই কিন্তু গোবর্ধন থেমে থাকে না। গোবর্ধন নিজের সোর্স লাগিয়ে পুরোপুরি ট্রাই করতে থাকে যে কোনো ভাবে যদি স্টেফেনের সাথে যোগাযোগ করা যায়। এরপরে কাহিনী কেরালা থেকে চলে আসে লন্ডনে। আমরা দেখতে পাই MI6 এর একজন অফিসার যার নাম রবার্ট ম্যাকার্থি, সে অ্যাকচুয়ালি MI6 এর সাথে বিট্রে করে হাত মিলিয়েছে টেররিস্টের সাথে। সেই উগ্রপন্থীদেরকে লিড করছে কাবুগা নামে একজন লিডার, যে কিনা সবকিছু কন্ট্রোল করছে সেনেগাল কান্ট্রি থেকে। দেখতে পাই রবার্ট ম্যাকার্থি MI6 অফিসার গিয়েনা বর্ডার পার করার চেষ্টা করছে কাবুগার সেনাবাহিনীর সাথে। সে রীতিমতো টেন্স হয়ে আছে যে বর্ডার পার করার আগে তাকে যদি কেউ ধরে ফেলে তাহলে সেটা তার জন্য খুবই বিপজ্জনক ব্যাপার হতে পারে। কাবুগার সশস্ত্র সেনাবাহিনীর যে লিডার তারা তাকে আশ্বস্ত করে তাদের উপস্থিতিতে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক সেই সময় আমরা দেখতে পাই সেনাবাহিনীর যতগুলো গাড়ি রবার্ট ম্যাকার্থিকে নিয়ে যাচ্ছিল সমস্ত গাড়ির উপর আকাশপথে হামলা হয়। এখানেই আমরা দেখতে পাই স্টেফেনের আগমন। স্টেফেন এখানে কি করে এলো সেটা সিনেমাতে দেখা হয়নি, তবে সিনেমাটা দেখে আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলছি। অ্যাকচুয়ালি MI6 এর যত অফিসার ছিল তাদের মধ্যে কিছু অফিসার বিশ্বাস করতো যে রবার্ট ম্যাকার্থি আসলে একজন অনেস্ট অফিসার, কিন্তু MI6 এর যে চিফ যার নাম কিনা বরিস, সে জানতো যে রবার্ট একজন ডিসঅনেস্ট অফিসার। তার একটা গোপন কডলাইনের যোগাযোগ ছিল স্টেফেনের সাথে। সেই স্টেফেনের সাথে যোগাযোগ করে রবার্ট ম্যাকার্থির ব্যাপারে, এবং স্টেফেনই তখন তাকে সাহায্য করার জন্য রবার্ট ম্যাকার্থিকে বর্ডার পার হওয়ার থেকে আটকে দেয়, এবং শুধু আটকে দেয় না, রবার্ট ম্যাকার্থিকে কাবুগার সমস্ত সেনাবাহিনীর সাথে শুট করে মেরে দেয়। এরপর কাহিনীতে আমরা দেখতে পাই গোবর্ধন ট্রেস করে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করে যার সাথে স্টেফেনের মাঝে মধ্যে যোগাযোগ হয়।
তো গোবর্ধন যখন তার সাথে দেখা করে এবং সে বলে যে স্টিফেনের সাথে সে দেখা করতে চায়, কারণ জানতে চাইলে সে বলে স্টিফেন যদি কেরালায় ফিরে না আসে, কেরালার সামনে কিন্তু খুবই বড় বিপদ অপেক্ষা করছে। সেই সময় আমরা দেখতে পাই গোবর্ধনকে একটা ইনজেকশন দিয়ে সেন্সলেস করে দেওয়া হয় এবং তারপরে গোবর্ধনকে ট্রান্সপোর্ট চেঞ্জ করে প্রাইভেট জেটে করে নিয়ে যাওয়া হয় একটা অজ্ঞাত জায়গায়। এবং সেইখানে গিয়ে যখন গোবর্ধনের সেন্স ফিরে আসে, তখন আমরা দেখতে পাই গোবর্ধন এবং স্টিফেন দুজনে মুখোমুখি। গোবর্ধন তখন স্টিফেনের কাছে কেরালার বর্তমান পলিটিক্সের ব্যাপারে সবকিছুই খুলে বলে। স্টিফেন তাকে বলে যে তুমি আমাকে যা বলতে এসেছো এটা আমি অনেক আগে থেকেই জানি, তুমি এখন ফিরে যাও, ঠিক সময়ে ঠিক জায়গায় স্টিফেনকে তুমি পেয়ে যাবে। এরপরে গোবর্ধন আবার কেরালাতে ফিরে আসে। কাবুগা নামের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, সে যে MI6 এর অফিসারদের কিনে নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল লেভেলে কোনো খেলা খেলতে চাইছে, স্টিফেন কিন্তু সেটা খুব ভালোভাবেই বুঝে যায়। কাবুগার সেনাবাহিনী এবং MI6 অফিসার রবার্ট ম্যাককার্থিকে মারার পরে স্টিফেন কাবুগাকে ফোন করে এবং বলে যে তোমার এই খেলা থামাতে হবে এবং তার জন্য আমি তোমার সাথে দেখা করতে চাই। কাবুগা তখন স্টিফেনকে বলে যে আমি তোমার সাথে দেখা করব, তবে সেটা আমার নির্দিষ্ট জায়গায়। স্টিফেন তাতেই রাজি হয়ে যায়। তাদের দুজনের মধ্যে মিটিং ফিক্সড হয় এবং সেটা ফিক্স হয় ইরাকে। ইরাক তখন যুদ্ধ বিধ্বস্ত। কাবুগা এবং স্টিফেনের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেই সমস্ত কথা কল রেকর্ডিং এর মাধ্যমে MI6 এর অফিসাররা জেনে যাবে এবং তখন তারা প্ল্যান করতে থাকবে স্টিফেন এবং কাবুগাকে একসাথে গ্রেপ্তার করার জন্য। কাবুগা এবং স্টিফেনের মিটিং এর আগেই MI6 এর একজন সিনিয়র লেডি অফিসার একটা বড় দল নিয়ে সেই জায়গাটাকে ঘিরে নেবে। পার্টিকুলার ওই লেডি অফিসার স্টিফেনের এগেনস্টে ছিল, কারণ রবার্ট ম্যাককার্থি নামে যে অফিসারকে মার্ডার করা হয়েছে সেই অফিসার ছিল ওই লেডি অফিসারের বন্ধু। এখান থেকেই তার একটা পার্সোনাল ইন্টারেস্ট ছিল স্টিফেনকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু ওই অফিসার যখন তার দলবল নিয়ে একটা ভাঙা বিধ্বস্ত বাড়ির মধ্যে প্রবেশ করবে যেখানে স্টিফেন এবং কাবুগার মিটিং হওয়ার কথা, এখানে ঢোকার মুহূর্তেই একটা বড় বোম ব্লাস্ট হবে এবং ওই বোম ব্লাস্টের ফলে মহিলা অফিসার এবং তার দলের কিছু অফিসার গুরুতরভাবে আহত হবে। বোম ব্লাস্টের এই ঘটনার পরে সারা বিশ্বে খবর ছড়িয়ে যাবে যে কাবুগা মারা গেছে এবং তার সাথে মারা গেছে স্টিফেন। স্টিফেন যে মারা গেছে এই খবরটা যখনই কেরালাতে পৌঁছাবে সমস্ত টিভি চ্যানেলের মাধ্যমে, তখনই সমস্ত বিরোধী পার্টি উল্লাস করতে শুরু করবে, কারণ তখন তারা বুঝতে পারবে যে এখন আর কেউ নেই যে অরিজিনাল IUF কে বাঁচাতে পারবে। অতএব PK রামদাসের সৃষ্টি করা পার্টি IUF খুব শীঘ্রই নিশ্চিহ্ন হয়ে যাবে। ঘটনা চলে আসবে আবার কেরলে। কেরালাতে নিদাম্পল্লী নামে একটা জায়গা, যে জায়গা থেকে PK রামদাস তার রাজনৈতিক জীবন শুরু করেছিল, তারা তখন রীতিমতো টেনশনে আছে, কারণ PK আর নেই, যতীন দাস দল ছেড়ে দিয়েছে এবং স্টিফেনও মারা গেছে। অ্যাকচুয়ালি PK আর একসময় স্টিফেনকে রাজনীতিতে এনে নিদমপল্লী এরিয়া থেকে MLA বানিয়েছিল। স্টিফেন যেহেতু নিদমপল্লীতে থাকতো এবং সেখান থেকেই সে MLA হয়েছিল, সেই জন্য সবাই তাকে স্টিফেন নিদমপল্লী বলেই চিনত। স্টিফেনের মৃত্যুর খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন নিদমপল্লী এলাকার জনগণ শোনা হয় প্রিয়া দাসের। প্রিয়া দাস যতীন দাসের বড় বোন। যেহেতু যতীন IUF ছেড়ে দিয়েছে, তখন সেই মুহূর্তে প্রিয়া দাস ছাড়া নিদমপল্লীর জনগণের আর কোনো ভরসা নেই। যদিও প্রিয়া এটাই ভাবছিল যতীনের এগেনস্টে গিয়ে সে কোনো স্টেপ নেবে না, কিন্তু যতীন তাকে নিজে থেকে এসে মানা করে যে নিদমপল্লী এলাকার জনগণ যদি তাকে ডাকে সে যেন সেখানে না যায়। আর যতীন এই কথাটা প্রিয়াকে রিকোয়েস্টের সুরে না বলে আদেশের সুরে বলে, আর তখনই প্রিয়ার ডিসিশন চেঞ্জ হয়ে যায়। প্রিয়া তখন নিদমপল্লী এলাকাতে যায়, সেখানে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেয়। বলে তার বাবা যেহেতু নিদমপল্লী এলাকা থেকেই তার রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিল, অতএব নিদমপল্লী এলাকার জনগণদের প্রতি তার একটা আলাদা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এবং যতদিন সে বেঁচে আছে সে সেটা পালন করে যাবে। আর প্রিয়া যে নিদমপল্লীতে জনসভা করতে গেছে এই খবর যতীনের পছন্দ হয় না। যতীন তখন তার বিজনেস পার্টনার বজরঙ্গী বাবাকে খবর দেয়। বজরঙ্গী বাবার ছোট ভাই মুন্না তখন তার লোকজনকে পাঠায় প্রিয়াকে মারার জন্য। প্রিয়া রাতের বেলায় নিদমপল্লীতে যে জনসভায় অ্যাটেন্ড করছিল সেখানে অ্যাটাক করা হয়। প্রিয়া নিজের জীবন বাঁচানোর জন্য কিছু কর্মীকে সাথে করে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করে। তার সমস্ত কর্মী মারা যায়, শুধুমাত্র একজন কর্মী বেঁচে থাকে। প্রিয়াকেও যখন তারা প্রায় মেরেই ফেলেছিল, ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাই যে জঙ্গলের মধ্যে উপস্থিত হয়েছে স্টিফেন। স্টিফেন সিঙ্গেল হ্যান্ডে প্রিয়াকে যারা মারতে এসেছিল তাদের সাথে লড়াই করবে এবং জঙ্গলের মধ্যে একটা সুন্দর হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন দৃশ্য আমরা দেখতে পাবো। এবং প্রিয়া আশ্চর্য দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে আছে, কারণ অন্য সবার মতো প্রিয়াও এটাই জানতো যে স্টিফেন মারা গেছে। এরপরে আমরা দেখতে পাবো IUF পার্টির কর্মকর্তারা প্রিয়াকে রিকোয়েস্ট করবে দলের দায়িত্বভার নেওয়ার জন্য। আর প্রিয়াকে বাঁচানোর পরে স্টিফেন তাকে বলেই দিয়েছিল যে কর্মকর্তারা যদি এরকম কোনো অনুরোধ তোমাকে করে তুমি কিন্তু সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেবে, কারণ একমাত্র তুমিই আছো এখন যে কিনা IUF পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি তোমার পেছনে থাকবো এবং তোমাকে সব রকম সাপোর্ট দেবো। স্টিফেনের সাপোর্ট পেয়ে প্রিয়া IUF পার্টির কর্মকর্তাদের অনুরোধ মেনে নেয় এবং সে দলের দায়িত্বভার গ্রহণ করে। অবশ্য তার বিনিময়ে সে কিছু কন্ডিশন রাখে, যার মধ্যে ছিল প্রিয়াকে তখনই দলের নেত্রী হিসাবে অ্যাকসেপ্ট করতে হবে। আগামীতে যখন প্রিয়ার এগেনস্টে কোনো সরকারি মামলা হবে, সরকার যখন তাকে অ্যারেস্ট করার চেষ্টা করবে, তখন সবাই যেন একসাথে প্রিয়ার সাপোর্টে দাঁড়ায় এবং পরের দিন পার্টি মিটিংয়ে সরকারিভাবে ডিক্লেয়ার করতে হবে সমস্ত কেরালাবাসীর সামনে যে IUF পার্টির এখনকার নেত্রী PK রামদাসের মেয়ে প্রিয়া দাস।
পরের দিন আমরা দেখতে পাই পিয়া যখন পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্বভার গ্রহণ করে, আর ঠিক তখনই সেখানে সেন্ট্রালের পাঠানো ইডির ডিপার্টমেন্ট থেকে কিছু অফিসার আসে তাকে গ্রেফতার করার জন্য। পিয়া অবশ্যই এটার জন্য আগে থেকেই মেন্টালি প্রস্তুত ছিল, কিন্তু যাওয়ার আগে সে অফিসারদের বলে তাকে যেন হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ যে কেস তার উপরে দেওয়া হয়েছে সেই কেসের আসামিকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়ার নিয়ম। এবার পিয়াকে যখন হ্যান্ডকাপ পরিয়ে সবার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এবং বাইরে এসে পিয়া যখন দেখতে পায় যে বিশাল পরিমাণ জনগণ তাকে সাপোর্ট করার জন্য দাঁড়িয়ে আছে, ঠিক তখন সে একজন বুদ্ধিমান নেত্রীর মতো ডিক্লেয়ার করে যে বর্তমান সরকার ভয় পেয়েছে তার থেকে, সেই জন্য তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। পিয়ার এই ফিয়ারলেস অ্যাটিটিউড দেখে সেখানে যে পরিমাণ সমর্থক দাঁড়িয়েছিল সবাই উল্লাসে ফেটে পড়ে এবং পিয়া রামদাসের নামে জয়ধ্বনি দিতে থাকে। এই সবকিছুই অ্যাকচুয়ালি পিয়ার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ব্যাক এন্ড থেকে ছিল স্টিফেনের প্ল্যান। পিয়াকে অ্যারেস্ট করার পর যখন যতীন মোটামুটি নিশ্চিত যে পরবর্তী ইলেকশন সে জিতবে, সে তখন দেখা করতে যায় বজরঙ্গী বাবার সাথে, অর্থাৎ তার ফাইন্যান্সিয়াল পার্টনার। এবং যখন সে বজরঙ্গী বাবার ছোট ভাইকে সাথে করে নিয়ে বজরঙ্গী বাবার সাথে দেখা করতে যাচ্ছিল, মাঝ রাস্তায় স্টিফেনের লোকজন তাদের উপর অ্যাটাক করে এবং বজরঙ্গীর ছোট ভাই মুন্না এবং যতীনকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় স্টিফেনের কাছে। যতীন কিন্তু তখন এটা বুঝতে পারছে না যে কেরালা স্টেটে কার এত বড় সাহস যে একজন সিটিং সিএম কে কিডন্যাপ করে নিল। সে যখন চিৎকার করতে থাকে ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় স্টিফেন। যতীন তখন তাকে দেখে আশ্চর্য হয়ে যায়, কারণ সেও জানতো যে স্টিফেন মারা গেছে। যতীন অবশ্যই স্টিফেনের সামনে দু চারটে ডায়লগ মারার চেষ্টা করে যে সে একজন সিটিং সিএম, সে কি করে তাকে কিডন্যাপ করলো। স্টিফেন তখন তাকে মনে করিয়ে দেয় যে যতীনকে সিএম স্টিফেনই বানিয়েছিল। স্টিফেন যদি ব্যাকআপ না দিত তাহলে যতীনের পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না কেরালার সিএম হওয়ার। যতীনকে জিম্মিতে রেখে স্টিফেন তখন ফোন করে বজরঙ্গী বাবাকে। সে বলে যতীন এবং তার ছোট ভাইকে যদি ফিরে পেতে হয় তাহলে পিয়ার এগেনস্টে যত কেস রয়েছে, যত মানি লন্ডারিং এর কেস রয়েছে, সবগুলো কেস উইথড্র করতে হবে এবং সেন্ট্রাল থেকে অর্ডার পাস করে পিয়াকে দেন অ্যান্ড দেন রিলিজ করতে হবে। বজরঙ্গী বাবা তখন বাধ্য হয় স্টিফেনের এই প্রপোজাল মেনে নিতে। তার কিন্তু যতীনের উপর ততটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু তার ছোট ভাই মুন্নাও তখন স্টিফেনের হাতে বন্দী হয়ে আছে। তাই বজরঙ্গী বাবা ব্যবস্থা করে সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের হাত থেকে পিয়াকে রিলিজ করানোর। এরপরে স্টিফেন বজরঙ্গী বাবার সামনে কন্ডিশন রাখে যে তার ছোট ভাই মুন্নাকে ছাড়াতে হলে তাকে স্টিফেনের সাথে দেখা করতে আসতে হবে স্টিফেনের ফিক্স করে দেওয়া জায়গাতে। বজরঙ্গী বাবা তখন তার লোকজন নিয়ে স্টিফেনের নির্দিষ্ট করে দেওয়া জায়গাতে দেখা করতে আসে। এখানে একদিকে স্টিফেন এবং তার রাইট হ্যান্ড জাহিদ, যে চরিত্রে অভিনয় করেছে সিনেমার ডিরেক্টর পৃথ্বীরাজ সুকুমারন, অন্যদিকে বজরঙ্গী বাবা এবং তাদের লোকজন, তাদের মধ্যে একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন হবে এবং শেষ পর্যন্ত স্টিফেন জাহিদকে বলবে বজরঙ্গী বাবাকে মেরে দেওয়ার জন্য। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্টিফেন নিজে না মেরে কেন জাহিদকে বললো বজরঙ্গী বাবাকে মারার জন্য? তখন কিনা কেরালা স্টেট এবং পিকেআর ফ্যামিলির শত্রু হিসাবে স্টিফেনেরই উচিত ছিল বজরঙ্গী বাবাকে মারা। তো এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে যেতে হবে একটু ফ্ল্যাশব্যাকে। তাহলে চলো আমরা দেখে নিই একটু ফ্ল্যাশব্যাকে কি ঘটনা ঘটেছিল যার জন্য স্টিফেন জাহিদকে বলেছিল বজরঙ্গী বাবাকে মারার জন্য। সিনেমা শুরুর প্রথমেই আমরা দেখতে পাবো 2002 সালের একটা ঘটনা, যখন কিনা সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল। তখন একটা মুসলিম ফ্যামিলি তাদের আত্মীয় স্বজন নিয়ে একটা হিন্দু মহারানীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। হিন্দু মহারানী তাদেরকে তার হাবেলিতে আশ্রয় দেয় এবং বলে যে সেখানে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক সেই বাড়িতে সেই রাত্রেই হিন্দু মহারানীর বোনের ছেলে তার দলবল নিয়ে অ্যাটাক করে মুসলিম ফ্যামিলির উপর এবং সমস্ত মুসলিমদেরকে হত্যা করে। হিন্দু মহারানীর বোনের দুটো ছেলে ছিল যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তার মধ্যে বড় ভাইয়ের নাম ছিল বলরাজ পাটেল এবং ছোট ভাইয়ের নাম ছিল মুন্না। আর সেই দিনকার সেই বলরাজ পাটেলই ছিল আজকের দিনের বজরঙ্গী বাবা। যে মুসলিম ফ্যামিলি এবং তাদের আত্মীয় স্বজনকে সেই রাত্রে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই ফ্যামিলিরই একমাত্র একটা ছেলে পালিয়ে বাঁচতে পেরেছিল এবং সেই ছেলেটাই ছিল আজকের দিনের জাহিদ। আর এই জন্য বলরাজ পাটেল ওরূপে বজরঙ্গী বাবার মৃত্যুর দায়িত্ব তুলে দেয় সে জাহিদের হাতে। এখন দর্শকদের মনে আরেকটা প্রশ্ন কিন্তু থেকে যেতে পারে এবং সেটাই স্বাভাবিক। এটা হলো সিনেমাতে তো দেখানো হয়েছিল যে বোম ব্লাস্টে স্টিফেন মারা গেছিল, তাহলে স্টিফেন কি করে ফিরে এলো? তো তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। স্টিফেন এবং কাবুগার যেখানে মিটিং হয়েছিল সেখানে কাবুগার চেষ্টা করেছিল তার লোকজনকে নিয়ে স্টিফেনকে মারার, কিন্তু কাবুগা স্টিফেনকে মারার আগেই স্টিফেনের অলরাউন্ডার বডিগার্ড জাহিদ পৌঁছে যাবে। সেখানে জাহিদ কাবুগার সমস্ত লোককে মেরে দেবে এবং স্টিফেন কাবুগাকে মেরে দেবে। তারা আন্ডারগ্রাউন্ডের একটা রাস্তাতে বেরিয়ে যাবে এবং বেরিয়ে যাওয়ার পরে একটা বোম ব্লাস্ট করিয়ে দেবে। সেই বোম ব্লাস্টেই সবাই ভাববে যে স্টিফেন এবং কাবুগা উভয়ই মারা গেছে। সিনেমার কাহিনী মোটামুটি এখানে শেষ। তবে সিনেমার শেষে পরিচালক পৃথ্বীরাজ সুকুমারন খুব ভালোভাবেই হিন্টস দিয়ে দিয়েছে যে এর থার্ড পার্ট আসবে এবং অনেক প্রশ্ন সে দর্শকদের সামনে আনরিজলভ রেখে দিয়েছে। প্রথমেই রয়েছে লুসিফার যতীনকে ছেড়ে দিয়েছিল, কিন্তু যতীন যখন হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যাচ্ছিল, যতীনের হেলিকপ্টার ব্লাস্ট করে যাবে এবং যতীন মারা যাবে। তখন লুসিফারের একটা ফোন আসবে একটা চাইনিজ অর্গানাইজেশন থেকে যে কাবুগা তাদের বন্ধু ছিল, যেহেতু কাবুগাকে স্টিফেন মেরেছে সেই জন্য স্টিফেনের সোকল ব্রাদার যতীনকে তারা মেরে দিল।
পার্ট 1 এ ব্যাপারটা কেরালার পলিটিক্সের মধ্যে ছিল। এই পার্টে আমরা দেখতে পেলাম কিছুটা কেরালার পলিটিক্স এবং কিছুটা ইন্টারন্যাশনাল। তবে থার্ড পার্টে ব্যাপারটা পুরোপুরি ইন্টারন্যাশনাল হয়ে যাবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেখানে লুসিফার গ্যাং এবং চাইনিজ গ্যাংয়ের মধ্যে একটা টাফ কম্পিটিশন আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল L2 অর্থাৎ লুসিফার 2 এম্পায়ারের মুভির এক্সপ্লেনেশন। এবার চলো আমরা সিনেমাটা রিভিউ করার চেষ্টা করি। সিনেমাটা রিভিউ করার ক্ষেত্রে আমি অভিনেতা অভিনেত্রী নিয়ে কোনো কথা বলবো না। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ডিরেক্টর সঠিক অভিনেতা নির্বাচন করেছে এবং তারা প্রত্যেকেই পারফেক্ট অভিনয় করছে। এক্ষেত্রে আমি আলাদা করে কারোর নাম নেব না। এতে সমস্ত চরিত্রকে প্রপারলি ইউজ করার ক্ষেত্রে ডিরেক্টর পৃথ্বীরাজ সুকুমারনের কিন্তু একটা অনবদ্য ভূমিকা রয়েছে। লুসিফার 1 সে যতটা মুন্সিয়ানার সাথে তৈরি করেছিল, লুসিফার 2 কিন্তু সে ততটাই পারফেক্টলি বানিয়েছে। তবে লুসিফার 1 এর তুলনায় লুসিফার 2 এর ক্যানভাস অনেক বড়। ছোট ছোট ব্যাপারকে দেখানোর জন্য পৃথ্বীরাজ সুকুমারন অনেক বড় বড় সেট ইউজ করেছে। সিনেমার প্রথমে যে বীভৎস দাঙ্গার দৃশ্যগুলো দেখানো হয়েছে, সেই দৃশ্যগুলোতে অতটা সময় না নিয়ে অতটা এক্সপ্লেন না করলেও সিনেমাটার কোনো ক্ষতি হতো না। সিনেমার মূল ক্যারেক্টার স্টিফেনকে প্রায় 55 মিনিট পরে প্রথম পর্দায় দেখা যাবে। তবে সেই 55 মিনিট কিন্তু দর্শকরা একটুও বোর হবে না। ডিরেক্টর এত সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে, সেক্ষেত্রে তাকে কোনো রকম মাইনাস পয়েন্ট দেওয়া যাবে না। এই সিনেমা নিয়ে আমার এক্সপ্লেনেশন এবং রিভিউ আজকের মতো এখানে শেষ। আপনাদের যদি ভালো লাগে তবে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং অবশ্যই বেল বাটন প্রেস করে রাখুন যাতে পরবর্তীতে আমার রিভিউ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, অবশ্যই ভালো সিনেমা দেখবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। দেখা হবে আবার পরের এপিসোডে।